ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 4-এর থার্ড ইউনিটের অঙ্কের সমাধানগুলো করব। তো আগে দেখবে অনেকগুলো সমাধান করে দেওয়া হয়েছে থার্ড ইউনিটের। যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নেবে। তো থার্ড ইউনিটের আজকে 6 নম্বর মডেল পেপারটার সমাধান করব। দেখো, প্রথম প্রশ্নটা আছে সবচেয়ে বড় সাধারণ ড্যাশ সমান গসাগু। সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক, সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হলো গসাগু। 7-এর নামতা পড়লে যে সংখ্যাগুলি পাওয়া যায় সেগুলি হলো 7-এর গুণিতক। 7-এর নামতাগুলো কোনগুলো? 7 1 7, 7 2 14, 7 3 21, এইগুলো হচ্ছে 7-এর গুণিতক। দেখো, 1-এর চেয়ে বড় একটি ভগ্নাংশ। দেখো, প্রকৃত ভগ্নাংশ হলে তার মান 1-এর চেয়ে কম হয়, আর অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ হলে 1-এর চেয়ে বড় ভগ্নাংশ হয়। তাহলে মিশ্র ভগ্নাংশ হলে পূর্ণ এলো সংখ্যা থাকবে, আর অপ্রকৃত ভগ্নাংশ হলে লবটা বড় হবে, হরটা ছোট হবে। তাহলে যেমন ধরো 5/3, দেখো এই লবটা বড়, হরটা ছোট, এটা হচ্ছে 1-এর চেয়ে বড়, এটা অপ্রকৃত ভগ্নাংশ। এর পরেরটা বলেছে মিশ্র ভগ্নাংশ সমান একটি পূর্ণ সংখ্যা প্লাস একটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যেমন ধরো একটা পূর্ণ সংখ্যা 2 পূর্ণ 3/5, তাহলে এইটা পূর্ণ সংখ্যা থাকছে, তার সঙ্গে 3/5, লবটা ছোট হরটা বড়, প্রকৃত ভগ্নাংশ থাকছে। কাজের পরিমাণ নির্দিষ্ট থাকলে লোক সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত লিখতে পারো বা বিপরীত। ব্যস্ত সম্পর্ক লিখতে পারো বা বিপরীত সম্পর্কও লিখতে পারো। মানে লোক যদি বেড়ে যায়, লোকের সংখ্যা যদি বাড়ানো হয় সময়টা কম লাগবে, আর লোক সংখ্যা কমিয়ে দিলে সময়টা বেশি লাগবে। এটাকে ব্যস্ত বা বিপরীত সম্পর্ক বলা হবে। এবার বলেছে দেখো, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 10টি কলার দাম 50 টাকা হলে একটি কলার দাম হবে, এখানে দেখো অপশান দেওয়া আছে। তাহলে 10টি কলার দাম যদি 50 টাকা হয়, তাহলে একটি কলার দাম বার করতে হলে এই 50কে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 50/10, এইটা অ্যান্সার হবে। এবার বলেছে 15 মিটার লম্বা একটা দড়িকে সমান 5 টুকরো করতে হবে। দড়িটিকে কাটতে হবে 3 বার, 4 বার না 5 বার। দেখো, কটা টুকরো করতে হবে? 5টা। যটা টুকরো করতে হবে সমান মাপের, তার থেকে একটা কম কাটতে হবে, মানে 4 বার। এটা কীরকম করে হলো? ধরো এই একটা দড়ি আছে, ধরো এই দড়িটাকে যদি একবার কাটি তাহলে তাকে এইখানে একটা এখানে একটা, দুটো ভাগ হলো। এবার ধরো এই দড়িটা আছে, এখানে যদি দুবার কাটি, তাকে একবার কাটলাম, দুবার কাটলাম, তাহলে এইটা একটা ভাগ হলো, এখান থেকে এইটা একটা ভাগ হলো 2 নম্বর, এটা একটা ভাগ হলো 3 নম্বর। তাহলে 3টে ভাগ করতে হলে 2বার কাটতে হবে। এখানে দেখো 2টো ভাগ করতে হলে 1বার কাটতে হবে। তাহলে জটা সমান ভাগে ভাগ করতে হবে, তার থেকে 1বার কম কাটতে হবে। সেরকম এখানে বলেছে সমান 5 টুকরো করতে হবে, তাহলে 1বার কম কাটতে হবে, 4 বার কাটতে হবে। এর পরেরটা দেখো, কিছু সংখ্যক ছাত্রছাত্রীর মোট বয়স 91 বছর, তাদের গড় বয়স হচ্ছে 13 বছর। ছাত্রছাত্রীর সংখ্যা হবে, তাহলে কজন ছাত্রছাত্রী, এটা বার করতে হলে এই 91কে এই গড় বয়স দিয়ে ভাগ করতে হবে। এটা মোট বয়স মানে মান সমষ্টি, আর এটা গড় মান, এই দুটো ভাগ করতে হবে। তাহলে 91/13, 91কে 13 দিয়ে ভাগ করতে হবে। কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট। যেমন ধরো এই 4-এর গুণনীয়ক কি কি? 1 2 4, এই 3টে, মানে এটা গোনা যাচ্ছে, নির্দিষ্ট সংখ্যক হচ্ছে। কিন্তু যদি 4-এর গুণিতক হতো তাহলে 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, এগুলো হয়েই যেত, অনির্দিষ্ট হতো তখন। কিন্তু গুণনীয়ক হচ্ছে 4-এর নির্দিষ্ট, এই 3টি কেবলমাত্র। এর পরের প্রশ্নটা বলছে দেখো, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু। দুটো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হয়, আর যদি লসাগু বার করতে বলতো তাহলে সংখ্যা দুটির গুণফল হতো। তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1। এবার বলছে দেখো, ভুল থাকলে ঠিক করে লেখো। তাহলে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার
গসাগু সংখ্যা দুটির গুণফল। তাহলে এইটা ভুল আছে। দুটো ক্রমিক স্বাভাবিক সংখ্যার গসাগু হবে 1। এবার বলেছে সবচেয়ে ছোট বিজোড় মৌলিক সংখ্যা হলো 2। এখানে দেখো ছোট মৌলিক সংখ্যা 2 বটে, কিন্তু 2টা বিজোড় নয়। তাহলে বিজোড় সংখ্যা নয়, এটা 2টা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এটাও ভুল আছে। ছোট বিজোড় সংখ্যা মৌলিক, সেটা হচ্ছে সব থেকে ছোট বিজোড় মৌলিক সংখ্যা হচ্ছে 3। দেখো 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি সর্বদা 9 দ্বারা বিভাজ্য হবে, এটা ভুল। যেমন ধরো 123, এই সংখ্যাটা দেখো 3 দ্বারা বিভাজ্য। কি করে বুঝবো? না, এই অঙ্কগুলোর যোগ করব, 1 আর 2 এর যোগ 3 আর 3 6। এই 6টা 3 দ্বারা বিভাজ্য, তাহলে 123টাও 3 দ্বারা বিভাজ্য। কিন্তু এটা দেখো 9 দিয়ে বিভাজ্য হবে না। 9 একে 9, 3 বাকি থাকলো 33, 9 3 27 হবে, 9 4 36 হবে, ভাগ মিলবে না সম্পূর্ণরূপে। তাহলে এইটা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। এটা যদি থাকতো যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি সর্বদা 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে ঠিক হতো। 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি সর্বদা 3 দ্বারা বিভাজ্য, এই কথাটা যদি থাকতো তাহলে এটা সঠিক হতো। কারণ হচ্ছে 9-এর গুণনীয়ক হচ্ছে 3। এর পরেরটা বলেছে সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। এই পর্যন্ত ঠিক আছে, সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান হবে, কিন্তু 3টি কোণের প্রত্যেকটির মান সমান হয় না। সমবাহু ত্রিভুজের 3টে বাহুও সমান, 3টে কোণের মানও সমান, তাহলে এটা ভুল লেখা আছে। তাহলে ঠিকটা কী হবে? যে সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং 3টি কোণের প্রত্যেকটির মান সমান হয়। তাহলে 3টি বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং 3টি কোণের প্রত্যেকটির মান সমান হয়। তাহলে এর পরের কোশ্চেনটা বলেছে দেখো, ভাগ অঙ্কের মৌলিক সূত্রটি হলো ভাজ্য সমান ভাজক গণিত ভাগশেষ বিযুক্ত ভাগফল। এটা ভুল দেওয়া আছে। ভাজ্য সমান কি হবে? যে ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কটি রেখাংশ আঁকা যাবে? একটি। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি রেখাংশ আঁকা যাবে। দেখো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই দুটো যদি নির্দিষ্ট থাকে, এই দুটো দিয়ে একটাই রেখাংশ আঁকা যাবে। অর্ধেক বলতে আমরা কত অংশ বুঝি? অর্ধেক বলতে 1/2 অংশ বুঝি। 1/2 মানে হচ্ছে সমান 2 ভাগের 1 ভাগ। তাহলে অর্ধেক বলতে আমরা 1/2 অংশ বুঝি। 1/2 কিলোমিটার সমান কত মিটার? দেখো 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। এবার 1/2 কিলোমিটার বলেছে, তাহলে 1000 গণিত 1/2, তাহলে 2 5 10 আর দুটো শূন্য বাকি রইল। তাহলে 1/2 কিলোমিটার সমান 500 মিটার। ত্রিভুজের 3টি বাহু সমান হলে তাকে কি প্রকার ত্রিভুজ বলে? ত্রিভুজের 3টি বাহু সমান হলে তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু মানে হচ্ছে 3টে বাহু সমান। এর পরের প্রশ্নটা বলেছে একটি খোলা জমিকে ঘিরতে কমপক্ষে কটি দেয়ালের প্রয়োজন হবে? দেখো 3টি। একটা খোলা জমিকে ঘিরতে কমপক্ষে, এদিকে একটা দেয়াল দিলাম, এদিকে একটা দেয়াল দিলাম, এদিকে একটা দেয়াল দিলাম, তাহলে কমপক্ষে 3টি দেয়ালের প্রয়োজন। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হবে? দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হবে যে সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। এবার বলেছে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। দেখো দুটি মৌলিক সংখ্যার পার্থক্য 2 হলে তাদের যমজ মৌলিক সংখ্যা বলে। তাহলে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? দুটি মৌলিক সংখ্যার পার্থক্য 2 হলে তাদের যমজ মৌলিক সংখ্যা বলে। যেমন ধরো 3 আর 5, এও মৌলিক সংখ্যা, এও মৌলিক সংখ্যা, এদের পার্থক্য কত? 2। 5 থেকে 3 বিয়োগ করলে 2। আবার ধরো 5 আর 7, এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, এদের পার্থক্য হচ্ছে 2। আবার ধরো 11 আর 13, এই দুটোই মৌলিক সংখ্যা, এদের পার্থক্য হচ্ছে 2। এগুলো যমজ মৌলিক সংখ্যা।
এর পরেরটা বলেছে দেখো, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও। যে সমস্ত সংখ্যার গসাগু এক তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে। যে সমস্ত সংখ্যার গসাগু এক তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে। যেমন ধরো 2 আর 5, এই 2 আর 5-এর গসাগু দেখবে এক হবে, তাহলে এরা পরস্পর মৌলিক সংখ্যা। এবার ধরো 5 আর 6, এরা কিন্তু, এইটা মৌলিক, এটা কিন্তু যৌগিক, এটা কিন্তু মৌলিক নয়, কিন্তু এদের গসাগু করলে এক হবে, তাহলে এদের বলা হবে পরস্পর মৌলিক সংখ্যা। এখানে আমি যেটা লিখেছি দুটোই মৌলিক সংখ্যা, দুটো মৌলিক হলেও হবে, একটা মৌলিক একটা যৌগিক হলেও হবে, তো এদের গসাগু হবে এক, এদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। এর পরেরটা বলেছে দেখো, কোনো সংখ্যার গুণনীয়ক বলতে কি বোঝো, উদাহরণ দাও। তাহলে গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যা যে সমস্ত সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাদের ওই সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক বলে। তাহলে কোনো একটা সংখ্যা, তাকে যে সমস্ত সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে, মানে কি, ভাগশেষ থাকবে না, মানে একবারে ভাগশেষটা শূন্য হয়ে যাবে। নিঃশেষে কথাটার মানে হচ্ছে ভাগশেষটা শূন্য হয়ে যাবে, দিয়ে বিভাজ্য হবে, তাদের ওই সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক বলে। যেমন ধরো 6, 6-এর গুণনীয়ক কী কী, 1, 2, 3, 6। তাহলে দেখো 6কে যদি 1 দিয়ে ভাগ করি, 1 6 6, কোনো ভাগশেষ থাকবে না। 2 দিয়ে যদি ভাগ করি, 2 3 6, এটাও কোনো ভাগশেষ থাকবে না। 3 দিয়ে ভাগ করলে 3 2 6, এটাও ভাগশেষ থাকবে না, ভাগশেষগুলো সব শূন্য হয়ে যাবে, সেই জন্য নিঃশেষে বিভাজ্য হয়। 6 দিয়ে যদি 6কে ভাগ করি, তাহলে এক্ষেত্রেও কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এই সমস্ত সংখ্যাগুলোকে এই 6-এর গুণনীয়ক বলা হয়। তাহলে 6-এর গুণনীয়ক বা উৎপাদক কাকে বলে, 1কে 2কে 3কে 6কে। তাহলে কোনো সংখ্যা যে সমস্ত সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাদের ওই সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক বলে। যেমন 6-এর গুণনীয়ক 1 2 3 6। আবার ধরো যে 4-এর গুণনীয়ক হচ্ছে 1 2 4, এগুলো হচ্ছে গুণনীয়ক এই 4-এর, এগুলোকে উৎপাদকও বলা হয়। এর পরেরটা বলে দেখো, যে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, ছবি আঁকতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এটাকে এবিসি একটা ত্রিভুজ এঁকেছি, এটাকে এ বি বাহুটা আর এসি বাহুটা সমান দৈর্ঘ্যের, এই দুটো সমান হবে, তাহলে এটাকে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। এই বাহুটা এদের সঙ্গে সমান হতেও পারে, না হতেও পারে, দুটো বাহু সমান থাকতে হবে। এবার পরে তোমরা শিখবে, দেখবে ক্লাস 8 আছে, এই সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণ সমান হয়, এই কোণটা আর এই কোণটা, এই বাহুটার বিপরীত কোণ এইটা, এই বাহুটার বিপরীত কোণ এইটা, এই কোণ দুটো সমান হয়। তাহলে এখন এই দুটো লিখলেও হবে, না লিখলেও হবে, কারণ এটা উঁচু ক্লাসে আছে, ক্লাস 4-এ নেই। তো যে ত্রিভুজ লিখলেও অসুবিধা কিছু নেই, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যেরকম ছবি একটা স্কেল দিয়ে এঁকে দেবে। এর পরেরটা বলেছে দেখো, যে সমকোণী চৌপল কাকে বলে, ছবি আঁকতে হবে। সমকোণী চৌপলও যা, আয়তঘনও তাই। তাহলে সমকোণী চৌপল আর আয়তঘন বিষয়টা একই, তাহলে সমকোণী চৌপল আর কাকে বলে, ছবি আঁকতে হবে। তাহলে সমকোণী চৌপল কাকে বলে, আয়তাকার তল বিশিষ্ট ঘনবস্তু যার পাশাপাশি তলগুলি পরস্পরের সঙ্গে সমকোণে নত থাকে এবং বিপরীত তলগুলি পরস্পর সমান্তরাল থাকে বা সমান্তরালে থাকে, তাকে আয়তঘন বলে। তাহলে আয়তাকার তল বিশিষ্ট, তার মানে কি প্রতিটা তল আয়তাকার হবে, এটা একটা ঘনবস্তু হবে যার পাশাপাশি তলগুলি পরস্পরের সঙ্গে সমকোণে নত থাকে এবং বিপরীত তলগুলি পরস্পর সমান্তরাল থাকে, তাকে আয়তঘন বলে। যেমন ধরো বই, ইট, ইট, স্কেল বক্স ইত্যাদি। এবার বলে ছবিটা আঁকতে হবে, তাহলে আয়তাকার ঘনবস্তু, আয়তাকার তল বিশিষ্ট। তাহলে আমি হাতে করে আঁকছি, তোমরা স্কেল দিয়ে আঁকবে, তাহলে দেখো আয়তাকার তল হবে। তাহলে এখানে আয়তাকার তল বিশিষ্ট ঘনবস্তু এরকমভাবে, মানে সমকোণী চৌপল এরকমভাবে আঁকবে। দেখো এটা ইটের মতো ছবি হলো, তাহলে এইটা হচ্ছে আয়তঘন। তাহলে প্রতিটা তল এই পাশের তলটার সঙ্গে, ধরো এটা 1 নম্বর তল, এটা 2 নম্বর তল, এটা 3 নম্বর তল, নিচেরটা 4 নম্বর তল, এবং ওইদিকে দুদিকে দুটো তল আছে, মোট তল কটা, 6টা।
এই 1 নম্বর তলটা 2 নম্বর তলটা এই পরস্পরের সঙ্গে সমকোণে নত থাকবে, মানে 90 ডিগ্রি কোণে নত থাকবে। আবার 1 নম্বর আর 3 নম্বর এটা সমকোণে নত থাকবে, মানে 90 ডিগ্রি কোণে নত থাকবে। আর বিপরীত তলগুলো মানে 1-এর সঙ্গে ধরো 4, এগুলো সমান্তরাল থাকবে। 2-এর সঙ্গে 3, এখানে 5-এর সঙ্গে 6, বিপরীত তলগুলো সমান্তরালে থাকবে। আর পাশাপাশি তলগুলো এইটার সঙ্গে এইটা, বা এইটার সঙ্গে এইটা, বা এইটার সঙ্গে এইটা, বা এইটার সঙ্গে এইটা, এগুলো পরস্পর সমকোণে নত থাকবে, এরকম 90 ডিগ্রি কোণ করে থাকবে। একে বলা হয় সমকোণী চৌপল বা আয়তঘন। তাহলে আজকে এই অবধি সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো হয়ে গেল। পরের অংশটা পরের ভিডিওতে করে দেবো। অনেক ভিডিও দেখবে করে দেওয়া আছে, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।